বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান। পৃথিবীর ইতিহাসে ইন্ডেমনিটি অধ্যাদেশের নজির নেই, মন্তব্য বিশিষ্টজনদের। মোস্তাক জিয়ার মরণোত্তর বিচার দাবি। সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা। দূষণ শোষণে বিপন্ন ঢাকার 5 নদী, পাড় জুড়ে অসংখ্য কারখানা, বেদখল শত শত একর জমি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: যোগ্যতা প্রমাণ দিয়েই বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, সুপার 12-এ ছিল হারের স্বাদও। নিজেদের সীমিত সামর্থ্যে বিশ্ব সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ, প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। আর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান। বেসরকারি সংস্থা উগান্ডার মোটিভ ক্রিয়েশনস এর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি সব থেকে উপযুক্ত সম্মান। বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ, আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব হবে। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক এই পুরস্কার বৈশ্বিক অগ্রাধিকার অর্থাৎ লিঙ্গ সমতা এবং যুবকদের অগ্রাধিকারে অবদান রাখবে। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার অবশ্যই সৃজনশীল উদ্যোক্তা বিকাশে সর্বোত্তম অনুশীলনকে ধারণ, উদযাপন ও যোগাযোগের মাধ্যমে একটা জ্ঞান আদান প্রদানের কৌশল তৈরি করবে, যা অন্যান্য সকল দেশ অনুসরণ করতে পারবে। এদিকে ইউনেস্কো সদর দপ্তরে 41তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে বৈশ্বিক পাবলিক পণ্য হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। During the pandemic, I call upon this august body to declare remote learning and online education as a global public good. একই সঙ্গে এ বিষয়ে অংশীদারিত্ব এবং সম্পদের জন্য অগ্রাধিকার দিয়ে বেসরকারি খাতসহ অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh is ready to work closely with UNESCO in its endeavor to construct the defense of peace. প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। জেনারেল জিয়ার নেপথ্য ষড়যন্ত্র না থাকলে বঙ্গবন্ধু হত্যার পর ইন্ডেমনিটি অধ্যাদেশ বহাল রাখা হতো না। 15 আগস্টের কলঙ্ক মোচনের পথে একটি বড় অগ্রগতি 1996 সালের 12 নভেম্বর। এই দিন জাতীয় সংসদের অধিবেশনে ইন্ডেমনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল পাশের মধ্য দিয়ে 15 আগস্টের খুনিদের দায়মুক্তির অবসান ঘটে। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। 75-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর জারি করা হয় সামরিক আইন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান স্থগিত করে ক্ষমতা নেয় বিশ্বাসঘাতক মোস্তাক। আর জাতির পিতাকে সপরিবারে হত্যাকারীরা আশ্রয় পায় বঙ্গভবনে। সেনাপ্রধান হন জেনারেল জিয়া।
জাতির পিতাকে হত্যার ৪২ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর ঘাতকদের দায় মুক্তি দিয়ে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে খন্দকার মোস্তাক। এরপর জেনারেল জিয়ার শাসনামলে ১৯৭৯ সালের ৯ জুলাই পঞ্চম সংশোধনীর আওতায় একে সাংবিধানিক বৈধতা দেয়া হয়। এভাবেই খুনিদের দায় মুক্তি দেওয়া, অবৈধ ক্ষমতা দখল করা এবং অবৈধ ক্ষমতা দখলকারীরা যে সকল কাজ করেছেন তাকে বৈধতা দেওয়ার জন্যই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স পরবর্তীতে আইনের মাধ্যমে চূড়ান্ত আকারে রূপ দেওয়া হয়। ১৫ আগস্টের কলঙ্ক মোচনের পথে একটি বড় অগ্রগতি ঘটে ১৯৯৬ সালের ১২ নভেম্বর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বাতিল করেন ওই কালো আইন। ওই দিন হরতাল ডাকে তৎকালীন বিরোধী দল বিএনপি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হলেও বাস্তবতা হচ্ছে খুনিদের অনুসারীরা, তাদের পৃষ্ঠপোষকরা এবং যারা চান না মুক্তিযুদ্ধের বাংলাদেশ টিকে থাকুক তারা কিন্তু এখনও সক্রিয় রয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও এর নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে দাবি উঠেছে তদন্ত কমিশন গঠনের। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। ইন্ডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেয়ায় খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন বিশিষ্টজনেরা। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্য আইনের নজির নেই বলেও মন্তব্য করেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ঘৃণ্য আইন ইন্ডেমনিটি শিরোনামে আলোচনার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ। আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ১৫ই আগস্টের খুনিদের রক্ষায় ইন্ডেমনিটি আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার সেই আইন বাতিল করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। খুন করেছি, এই খুনের বিচার তোমরা কেউ করতে পারবে না। আমি যেটা করেছি এটা শেষ এবং সেইটা সত্য, সেইটা ন্যায়। এই জন্য দাম্ভিক, অনৈতিহাসিক, মূর্খতায় পরিপূর্ণ এবং জিঘাংসায়, ঘৃণায়, প্রতিহিংসায় পরিপূর্ণ কোনো আদেশ কোথাও কেউ দিয়েছে কিনা আমার সামান্য জ্ঞানে আমি পাইনি। সাবেক আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ইন্ডেমনিটি আইনের বৈধতা দেয় খন্দকার মোস্তাক, আর তা আইনে পরিণত করে সামরিক শাসক জিয়া। জিয়া, মোস্তাক এবং সায়েদ, যে এই তিনজন ছিল দেশদ্রোহী, তারা সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করেছে। তাদের রাষ্ট্রদ্রোহিতার জন্যই তাদের বিচার হওয়া উচিত। আলাদা কমিশন করে এর পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান বক্তারা। অন্ধকারে যেগুলো আছে আমরা জানি না, সব কিছুকে প্রকাশ করতে হবে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবের আমেজ। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। জনভোগান্তি এড়াতেই বৃহস্পতিবার কর্মসূচির পরিবর্তন করে ছুটির দিনে আনা হয়। বর্ণিল এই শোভাযাত্রার উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন যুবলীগ চেয়ারম্যান। এটা এমন যুবলীগ যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন সামনের দিকে নিয়ে যাবে, নেত্রীর হাতকে শক্তিশালী করবে এবং একটা মর্যাদাশীল, আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবে। পরে জাতীয় পতাকা দলীয় পতাকায় রঙিন হয়ে শোভাযাত্রাটি বের হয়। শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, সিটি কলেজ, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। এর আগে শাহবাগ এলাকায় মহানগর উত্তরের ৮ নম্বর ওয়ার্ডের কর্মীদের সাথে দক্ষিণের ৫৬ নম্বর ওয়ার্ডের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ আর ধলেশ্বরীতে বৃত্তবন্দী ঢাকা, কিন্তু দূষণ শোষণে ঢাকা পড়েছে রাজধানী ঢাকার কণ্ঠমণিহার পঞ্চনদ। নদীগুলোর বিপন্ন দশা তুলে ধরেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী। মেগাসিটি ঢাকার সৌন্দর্য আর সীমানা নির্ধারণ করেছিল এই নদীগুলো। 400 বছরের পুরনো শহর রাজধানী ঢাকায় এসেছিল প্রাণের সঞ্চার। নগর গোড়াপত্তনের প্রধান আকর্ষণও ছিল পঞ্চনদ নামে খ্যাত বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী আর শীতলক্ষ্যা। নৌপথে শহরের চারপাশে অনায়াসে চলত পণ্য পরিবহন। নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পেয়েছিল জনপ্রিয়তা। একজন সফর আলী মাঝি গেল 30 বছর বৈঠা ঠেলেছেন। গলুইয়ে বসে বহু শতবার এপার থেকে গেছেন ওপারে। চোখের সামনেই দেখলেন নদীর আবর্তন বিবর্তন। আগে নদীটা আপনার কত মাছ থাকতো, কত কিছু থাকতো। এখন তো কোনো মাছ মাছ নাই, যে ঢাকার ময়লার পানি আইসা মাছ মাছ কোনো কিছুই নেই। যৌবনহারা নদীগুলোর ভগ্নদশা ব্যথিত করে কাউকে কাউকে। নদী মরে গেছে গা, চতুর্দিকে বালু বলে মাটি ভালা বইরা ফেলাইছে এবং পানি মিল কারখানা হইয়া পানি নষ্ট হয়েছে গা। কোম্পানিরা বালু বর্তাছে সাইডে আর সব পায়ে গাঙ্গ পুরা বইরা যাইতেছে গান। নদীর পানিতে চলতো রান্নাবান্না, গোসল, খাওয়া সহ বাকি কাজ। আর এখন দুর্গন্ধে টেকা দেয়। শুধু এই রঙের পানি কেন, এটা যদি শোল খাদ যায়, নামলে ওই শোল খাদ যায়, বাচ্চা পোলাইনের ক্ষতি হয়, ঘোড়া উড়ে। গবেষকদের পর্যবেক্ষণ বলছে, নগরায়ন আর দুর্বৃত্তায়নে শিল্প গড়ে ওঠায় প্রতিশোধ নিচ্ছে নদীর প্রকৃতি। একটা হেলদি রিভার আমাদের ছিল, 4টা হেলদি রিভার, এবং ঢাকার ইকোলজিটাই খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা দেখতে পেয়েছি। এবং ঢাকার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পেছনে ঢাকার মানে প্রাকৃতিক যে ইকোলজি ছিল, এটি একটি বড় কারণ ছিল। গত 2 দশকে এই প্রবণতাটা অনেক বেড়েছে, বিশেষ করে যখন রিয়েল এস্টেট ব্যবসা বা ল্যান্ড ডেভেলপমেন্ট গুলো যখন আরো বাড়ছিল, তখন কিন্তু ঢাকার আশেপাশে খাল, বিল, জলাশয়, এমনকি ফ্লাড ফ্লো জোন, সেটাও কিন্তু ডেভেলপারদের কবলে যাওয়া শুরু করলো। নদী রক্ষায় এখন চলছে আলোচনা সমালোচনা, তারপরও বন্ধ হয়নি নদী শোষণ। তারা হচ্ছে ওয়াকওয়ে প্রজেক্ট নির্মাণ, এগুলি সব হচ্ছে প্রজেক্ট বাণিজ্য। নদী উদ্ধারের নামে প্রজেক্ট গ্রহণ করে নদীকে মেরে ফেলে তারপরে হলো রাষ্ট্রের টাকার অপচয় করে এবং লুটপাট করে। নদী রক্ষায় বহুবার পাশ হয়েছে অনেক প্রকল্প, কিন্তু প্রকল্পের টাকাটাই গেছে জলে। বিশ্বের অনেক দেশে বড় বড় শহরগুলোতে যদি জলাধার না থাকে, তাহলে তারা প্রয়োজনে শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাধার সৃষ্টি করে। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় দেখা যায় যে নদী বা লেকগুলো ভরাট করে নতুন নতুন শহর তৈরির চেষ্টা চলে। এই যদি হয় বাস্তবতা, তাহলে আসলে যতই আন্দোলন হোক, যতই সচেতনতা তৈরির চেষ্টা হোক, রক্ষা করা সম্ভব হবে কি এই নদী, লেক, খালগুলোকে? মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, বালু নদী, ঢাকা। যতদূর নদী ততদূর দখল। এপার ওপারে সাম্রাজ্য গড়েছে ছোট বড় বহু কারখানা। চলে উচ্ছেদ, চলে পাল্টা দখল। মাঝ থেকে উধাও নদী তীরের 521 একর জায়গা। এ দখলের বাকি বৃত্তান্ত জানুন অখিল পোদ্দারের কাছে। বুড়িগঙ্গার ভাটি বয়ে 21-এর নৌকা গিয়ে ঠেকে নরসিংদীর ঘোড়াশালে। অনুসন্ধানী দলের চোখ আটকাই শীতলক্ষ্যা পাড়ে। মাটি বালু ভরাট হয়েছে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায়। হবে কারখানা, সেই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করবে পাশের গাঁয়ের লোকজন। নয়া কোম্পানিতে চাকরির স্বপ্ন বুনেছেন সরল মানুষ। কিন্তু টাকা না দিয়েই নদীর বালুতে হয়েছে জমি ভরাট। এর ফয়সালা তাহলে করবেটাকে? আমরা কোনো জমি বিক্রিও করি নাই, 1 শতাংশ জমি কিনেও নাই। কয়েকবার চাইছে, কিন্তু ওদের লোকজন আসেও না, বসেও না। আমরা কৃষক মানুষ, কুলাই দিই না, টাকা লাগে জুলুম করতে দিই না। আমরা যদি 1 টাকা তারা খরচ করে 1 লাখ টাকা কেমনে থাকলো কুলামো? আমি অন্তত 200 শতাংশ জমি ভরে লাইছে। পুরা জমি এরা জবরদখল করে বালি ভরাট করছে। আমরা বাধা দিতে আসি, তারা এই যে পাইপ দিয়ে এখানে ভরাট করে, আমরা বাধা দিতে আসি, তারপর তারা দা ছিঁড়ে নিয়ে আমাদের উপরে আক্রমণ করে। নৌকা চলতে থাকে শীতলক্ষ্যার ভাটিতে।
পার ঘেঁষে খ্যাত অখ্যাত অনেক কারখানা, প্রত্যেকেই কিনেছে যা, তার চেয়ে দখল করেছে ঢের। শীতলক্ষ্যা পাড়ের এই বিস্তীর্ণ জমিতে একসময় ফলতো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার ফসল, আর সেই জমি কৃষকের কাছ থেকে জোর জুলুম করে এমনভাবে বালি ভরাট করা হয়েছে যেন দেখলে মনে হবে এটি বোধহয় সাহারা মরুভূমি। এভাবেই অস্তিত্ব সংকটে ঢাকার কণ্ঠমণিহার, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, ধলেশ্বরী আর তুরাগ নদীর ত্রাহি অবস্থা। এই এলাকার গুন্ডা বাহিনী দিয়া এই দেশ এই যত জমি আছে সব এই জমি জোরে ভরাই দিছে। এই এলাকার মানুষের টাকা দিয়া এই এলাকার কোনো গিরস টাকা মুখে টিকতে পারে নাই। একটা চক্র কাজ করে এখানে, যে যত তাড়াতাড়ি পারে তারা যাতে নিজেদের নিয়ন্ত্রণে জায়গাটা নিয়ে সেগুলোকে বৈধ করে নেওয়ার জন্য প্রায় 59,000 দখলদারের চিহ্নিত করা হয়েছে সারা দেশব্যাপী। রোধ করার জন্য একটা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে, 848 কোটি টাকার প্রকল্প। এখন আমরা এটা আরো বাড়িয়ে 1181 কোটি টাকার প্রকল্প হিসেবে কাজ চলছে। কিন্তু এটাও তো সত্য যে বিআইডব্লিউটি এর উচ্ছেদ হয় গাণিতিক হারে, আর দখলদারেরা সাম্রাজ্য গড়ে জ্যামিতিক হারে। এই লুকোচুরির তাহলে শেষ কোথায়? তার চারপাশে কিন্তু এখন পর্যন্ত 15,000 দখলদারকে উচ্ছেদ করতে পেরেছি, এবং এতে প্রায় 1000 একরের মতো জায়গা আমাদের উদ্ধার হয়ে গেছে। মূলত প্রথমে আমরা কাজ করছি ঢাকার চারপাশের নদীগুলো এবং কর্ণফুলী নদী নিয়ে, দখল যাতে রোধ করা যায়। দেখভালের অভাবে নদীপাড়ের মানুষ শুধু জমি হারায়নি, উধাও হয়েছে সংরক্ষিত তীর আর শত শত একর খাস সম্পত্তি। 3 ফসলে আমরা করছি, গমও করছি, মরিচও করছি, সরিষাও করছি, কিন্তু জমি আমরা পুরোপুরি জমি বরবাদ করেছে মাটি ফালাই দিয়া, 1 টাকাও আমাকে দেয় নাই। কনে কালকে গেছি সারাল গিয়া কইছি মতন কয় কি কয় দলিল সরিষার উপর দিয়েই মনে করেন বালু বলট করছে, রাস্তা করছে, আমরা বাধা দিছি, আমাকে বাধা কোনো আজ পর্যন্ত মানে নাই। নদীর পাশাপাশি তীর সংরক্ষণের দাবি পাড়ের মানুষের। অখিল পোদ্দার, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা দুঃখজনক বললেন ওবায়দুল কাদের, সরকারকে দায়ী করলেন ফখরুল। রাজবাড়ীতে চেয়ারম্যান পদ প্রত্যাশীকে গুলি করে হত্যা, গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত 6। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। সারা দেশে নির্বাচন ঘিরে যে উৎসব তা ধরে রাখতে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। 65 থেকে 70% ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখরতা তা ধরে রাখতে আমাদের সকল পক্ষকে আরও সতর্ক থাকতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য সরকারকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সারা দেশে নির্বাচন ঘিরে সন্ত্রাস আর সহিংসতা চলছে। মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র নির্বাসন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। এত বড় বড় রামদা ছুরি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, চিন্তা করা যায়। আবার তারা মন্ত্রীরা বলছে যে না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়াঝাটি। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। লজ্জা নাই, শরম নেই। এই ভদ্রলোকের কোনো লজ্জা সম্বন্ধে কিছু নেই। এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন। রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। স্বজনরা জানায়, গতরাতে বাণীবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন লতিফ। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং শরীরে 4টি গুলি করে।
প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান আব্দুল লতিফ। যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত আলী ফকির মারা গেছেন। শুক্রবার ভোরে ভুলাট গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পুলিশ ও স্বজনরা জানায়, গত 23 অক্টোবর চেয়ারম্যান প্রার্থী তবিবুর রহমানের মনোনয়ন নিতে সমর্থকদের সাথে তিনি যশোরে যান। ফেরার পথে গোগা বাজারে প্রতিপক্ষ হামলা চালালে আলী ফকির সহ 12 জন আহত হয়। এদিকে গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গিদারি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 6 জন আহত হয়েছে। এছাড়া খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়া এবং বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজার ও বাদিয়াখালী সহ বেশ কয়েকটি উপজেলার ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। আজ ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান দক্ষিণাঞ্চলের প্রায় 10 লাখ মানুষ। এটি ছিল সিমসন স্কেলে 3য় মাত্রার ঘূর্ণিঝড়। কুয়াকাটা থেকে বিশেষ প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুপন। দিনটি ছিল 12ই নভেম্বর 1970 সাল। 224 কিলোমিটার বেগে উপকূলীয় এলাকায় আঘাত হানে সামুদ্রিক ঘূর্ণিঝড় দ্য গ্রেট ভোলা। বিশ্ব আবহাওয়া সংস্থা 2017 সালে শক্তিশালী ঘূর্ণিঝড়ের যে তালিকা প্রকাশ করেছে তাতে এখনও শীর্ষে এর নাম। প্রবল এই ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় 11 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় প্রাণ হারিয়েছেন প্রায় 10 লাখ মানুষ। দীর্ঘ 51 বছর পরও পটুয়াখালী জেলার কুয়াকাটার মানুষ ভয়াল এ দিনটির কথা ভুলতে পারেননি। ঝড়ের রাতে পরিবারের একাধিক সদস্য ভেসে গেছে জলোচ্ছ্বাসে। মৃত কিংবা জীবিত কোনো অবস্থাতেই সন্ধান পাননি পরিবারের বেঁচে যাওয়া সদস্যরা। 40-45-50 ফুট পানি উঠে গেছে ওই শোনে, বিরাট একটা ঢিপের মতো এইরকম আরো হয়েছে, কিন্তু এইটাই বড়। গড্ডারে এমন ভাবে তুললে নেছে যেন হুম করে উপরে আসমানে উঠে গেল। গড্ডারে 22টা লোক আর বাইরে যেতে পারে না, ওই 22টা লোক সহ কাগজে কোথায় লইয়ে গেছে ঘর বাড়ি আর কোনো খবর নাই। আমার যে এই ঘরে যে ছিলাম আমরা 32 জন মারা গেছে। এই ঘরের নিচেই প্রায় 15-20 জন ছিল ঘরের নিচে চাপা পড়া অবস্থায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি হওয়ায় এখন ঝড়ের আগাম বার্তা পাচ্ছে উপকূলবাসী। তৈরি হয়েছে বেড়ি বাঁধ, তবে বাঁধগুলো আরো মজবুত করার কথা বলছেন সংশ্লিষ্টরা। 70 সাল পরবর্তীকাল থেকেই এই সিগন্যাল ব্যবস্থা বিরাজ হয়ে আসছে। এই জায়গাটা যদি একটু আপ টু ডেট করা যেত তাহলে সাইক্লোন শেল্টারে এরা যথাসময় আসতো, জানমালের ক্ষতি কম হতো। উপকূলীয় অঞ্চলে মুজিব কিল্লা বিপদে কিংবা দুর্যোগে মানুষের নিরাপদ আশ্রয়। 1970 সালে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল তাতে এখানে ব্যাপক প্রাণহানি হয়। বর্তমান সরকার বিগত 10 বছরে এখানে প্রায় 100টির মতন সাইক্লোন শেল্টার নির্মাণ করেছে। দক্ষিণাঞ্চলের মানুষ এমন ভয়াবহ দুর্যোগ আর দেখতে চায় না। বেড়ি বাঁধ কিংবা সিগন্যালিং ব্যবস্থা ত্রুটিমুক্ত হওয়ার প্রত্যাশা তাদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। রানী মৌমাছির খাবার রয়্যাল জেলি থেকে বন্ধ্যাত্বের ওষুধ তৈরি করা সম্ভব। বিদেশে এ নিয়ে গবেষণা করেছেন অধ্যাপক ডক্টর ATM মোবারক আলী। কিন্তু দেশে ফিরে 10 বছর আগে গবেষণাপত্র জমা দিলেও এখনও কোনো সাড়া পাননি তিনি। মুশফিকা নাজনীনের রিপোর্ট। প্রকৃতির অপার নিয়ামক মধুতে আছে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স সহ আরও নানা উপাদান। 1978 সালে পরিপূরক ওষুধ হিসেবে স্বীকৃতি মেলে মধুর। মৌমাছিকে তার মধুর থলি পূর্ণ করতে 100 থেকে 1500 ফুলে বসতে হয়। রানী মৌমাছির খাদ্য রয়্যাল জেলি, যা শ্রমিক মৌমাছির মস্তিষ্কের গ্রন্থি থেকে নিঃসৃত দুধের মতো আঠালো পদার্থ। এতে রানী মৌমাছি হয় দীর্ঘজীবী।
পদার্থটি রানীর গর্ভাশয়ের উর্বরতা বাড়াতে আর ডিম দিতে সাহায্য করে। রয়্যাল জেলিতে রয়েছে এক ধরনের প্রোটিন যা দিয়ে তৈরি করা সম্ভব ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ওষুধ। বিষয়টি নিয়ে সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুরু করেন বাংলাদেশের অধ্যাপক ডক্টর এটিএম মোবারক আলী। মধু নিয়ে ডক্টর আলী 26টি গবেষণাও আছে। 2007 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 100 গবেষকের তালিকায় উঠে আসে তার নাম। এর ভিতরে একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা মেইনলি তোমার ফার্টিলিটিতে সাহায্য করে। এখন প্রমাণিত এটা যে রয়্যাল অ্যাক্টিন যদি ওখান থেকে বের করে মানুষকে দেওয়া যায়, তাহলে সেখানেও তোমার ওই হবে, ফার্টিলিটি বেড়ে যাবে। তো এই ফার্টিলিটি বাড়ার উপর বেশ করে ওরা তোমার মনে করলো যে এই রয়্যাল অ্যাক্টিনের জন্য। এটাকে ঠিক ক্লিনিক্যাল স্টেজে এখনো আসেনি, এটাকে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া মুশকিল। বেশ কবছর ধরে দেশে বসবাস করছেন এটিএম মোবারক আলী। 10 বছর আগে মধু আর মৌমাছি নিয়ে ব্যাপক কাজ করার ইচ্ছে প্রকাশ করে জমা দিয়েছেন গবেষণা প্রকল্প। সারানা মেলায় হতাশ 75 বছর বয়সী ডক্টর আলী। 2010-এ আমি ওই রিসার্চ কমিটির চেয়ারম্যান ছিলাম, তারপরেও আমি দিলাম। এটা হলো মাত্র 4.5 লাখ টাকার একটা প্রজেক্ট। আমি বের হয়ে আসলাম, এই প্রজেক্টটা পাস হলো। মানুষের যারা আছে, আমরা যারা রিসার্চ করবে বা যারা আছে, তাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আসল সায়েন্টিফিক লোকদের তোমাকে করতে হবে। মোবারক আলীর অভিমত, পর্যাপ্ত অর্থ, ল্যাব ও জনবল পেলে তার গবেষণালব্ধ মধু ব্যবহারে সমৃদ্ধ হতো দেশ, মধু হতে পারত অন্যতম রফতানি পণ্য। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চট্টগ্রামে শীতকালীন সবজি সহ নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, বাজার অব্যবস্থাপনাকে দায়ী করছেন ক্রেতারা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। আধুনিক ও যুগোপযোগী রেলওয়ে ব্যবস্থাপনা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় একথা বলেন তিনি বলেন, এরই মধ্যে ঢাকার সাথে রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনটি উলিপুর স্টেশন পর্যন্ত চলাচলের জন্য আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন রেলমন্ত্রী। বিগত সরকারগুলি কুড়িগ্রাম পর্যন্ত চিলমারী পর্যন্ত লাইনটা উঠা দেওয়ার পরিকল্পনা করছিল, এবং যে কারণে রাজারহাট থেকে দেখবেন যে রেলের জায়গার উপর দিয়ে আপনার সড়ক পথ হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রেলকে সম্প্রসারণ করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাস বিস্ফোরণে 2 নারীর মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে 6 জন। প্রতিবেশীরা জানান, ভোরে ফতুল্লার পূর্ব শিয়াচরের লালখা এলাকায় 5তলা ভবনের নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাশের আরও 2টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে দেয়াল চাপায় মারা যান মায়া রানী। দগ্ধ 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলী রানী নামে আরও একজনের মৃত্যু হয়। হঠাৎ বিকট শব্দ হয়েছে, শব্দ হয়ে ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখা যায় রুমের ভিতরে অন্ধকার, কি জানি ধোয়ার মতো। আচ্ছা, দেখি আমার মামার বাসায় আগুন লাগছে, নিচতলাটা পুরো ধসে গেছে, দেখলাম ওইখানে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, প্রচুর পরিমাণ আগুন জ্বলতেছে। ঘুম থেকে উঠছি বাদেই দেখি আমার ছিল, আমার মা ছিল, আমার বোন ছিল, আর আমার বাবা তুলবার চেষ্টা করতেছে। আমাদের ধারণা এখানে সারা রাত কোনো কারণে গ্যাস লিকেজ ছিল এবং গ্যাস পুরো এন্টায়ার ফ্লোরে গ্যাস পুঞ্জীভূত অবস্থা ছিল। পরবর্তী সকালবেলা হয়তো সুইচ থেকে অত ধারণা আমাদের সুইচ অথবা রান্না চুলা থেকে বিস্ফোরণটা হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের কাঁচা বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে দাম চড়া। বেড়েছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্যপণ্যের দামও। এজন্য বাজার অব্যবস্থাপনাকে দায়ী করলেন ক্রেতারা। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সাপ্তাহিক ছুটির দিনে সরগরম চট্টগ্রামের কাঁচা বাজার। গেল কয়েকদিনের তুলনায় বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির, তবে দাম নাগালের বাইরে।
ফুলকপি, মূলা, বাঁধাকপি, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা দরে। ভোজ্য তেল খুচরা পর্যায়ে 160 টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের 155 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে প্রতি লিটার। সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সিন্ডিকেটকে দায়ী করলেন ক্রেতারা। যেহেতু শীতকালীন সবজিগুলো চলে আসছে, স্পেশালি সবজির বাজারটা আসলে নিয়ন্ত্রণের বাইরে। মাছ, সবজি এবং কাঁচা সবজিগুলোর দাম আরও রিজনেবল দামে আসা উচিত। আমরা দেখতে সাপ্লাই আছে, কিন্তু তারা একটা কি বলে সিন্ডিকেটের মাধ্যমে একজনে যা বলো বাজারে সবাই একই কথা। ফরমালিন মুক্ত বাজার চাই আর সবজির দামটা একটু নিয়ন্ত্রণে আসুক সেটা চাই। এদিকে মাছ, মাংস সহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অপর্যাপ্ত সরবরাহকেই দায়ী করছেন বিক্রেতারা। সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানান তারা। আর ক্রেতাদের অভিযোগ এটা বরাবরই থাকে, আপনি যদি একবার সস্তা দেন তারপরে অভিযোগ থাকবে এটা। যে শীতের সবজি যেগুলো আছে এমনি আসবে, ওই সময় কিছুটা আরো কমে আসবে। আর নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির জন্য বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন ক্রেতারা। এজন্য সরকারি পর্যায়ে তদারকি বাড়ানোর দাবি তাদের। বাজার মনিটরিং থাকলে সুবিধা হয়, কেউ সরকারি কোনো করতে পারে না, কেউ মজুত করতে পারে না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিংয়ের পাশাপাশি কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে পঞ্চম আনোয়ার ইস্পাত, আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট। রাজধানীর আর্মি গলফ ক্লাবে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। অ্যামেচার গলফদের নিয়ে 5 ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি বিদেশি 700 গলফার। উদ্বোধনী অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান। পৃথিবীর ইতিহাসে ইন্ডেমনিটি অধ্যাদেশের নজির নেই, মন্তব্য বিশিষ্টজনদের। মোশতাক জিয়ার মরণোত্তর বিচার দাবি। সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা। দূষণ শোষণে বিপন্ন ঢাকার 5 নদী, পাড় জুড়ে অসংখ্য কারখানা, বেদখল শত শত একর জমি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।